আপনারা রীতিমধ্যে সকলে জেনে গিয়েছেন দীপক ব্যাপারী, তাকে ফোন করেছিলাম। তার ভক্তরা যেভাবে উল্টোপাল্টা আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন এবং আমাকে গালিগালাজ দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন মিমের মহিলা সভাপতি। তো আমাদের সঙ্গে রয়েছেন MIM অর্থাৎ মিম, যেটাকে শর্টকাট আমরা বলতে পারি। তো তার সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আমরা ফোন কলে নিয়ে নেব, তিনি কি বলছেন দীপক ব্যাপারীকে নিয়ে আমরা শোনাবো আপনাদেরকে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, আমি ইনসাফ টিভিতে দেলোয়ার বলছিলাম। হ্যাঁ ভাই বলো। আমরা কথা বলছিলাম দীপক ব্যাপারীকে নিয়ে। তো ওনার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী সাহেব মানহানি মামলা যেমন করেছেন, শওকত মোল্লার বিরুদ্ধেও করেছেন। রিসেন্টলি আমরা দেখছি দীপক ব্যাপারী তিনি বলেছেন নওশাদ সিদ্দিকী নাকি 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছেন, কি বলবেন? দেখুন না, প্রথম কথা হচ্ছে শওকত মোল্লা যথেষ্ট অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, ঠিক আছে। বয়সে উনি আমার থেকে অনেক বড় এবং অনেক সিনিয়র। সেরকম ভাবেই ওনার বলা কথা তো মানে ওনার এগেনস্টে নওশাদ ভাই যে মামলা দায়ের করেছে সেটা তো পুরোটা আমরা দেখেছি, ফেসবুকে যতটা দেখলাম সেখান থেকেই জানি। আর দীপকদার বিষয়টাও সেখানে শুনলাম। উনি তো দীপকদাকে ISF এর লোক বলেই মনে হয় বলছিলেন। তো সেটা যে হ্যাঁ, সেটা যে কতটা সত্যি মোটামুটি আমরা সেটা সকলেই ভালো করে জানি, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে দীপকদার যে ব্যাপারটা, উনি একটা খুব ভাইটাল কথা বলেছেন। এটা কিন্তু কোনো ছোটখাটো কথা নয়, ঠিক আছে। তো আমরা এটা মনে করি, বা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, যে যদি এটা উনি বলেছেন যখন, তো এটা উনি স্বীকারও করেছেন, বলেছেন, আপনার চ্যানেলেও তো দেখছিলাম। তো সেখান থেকে উনি নিশ্চয়ই ওনার কাছে সেরকম গুরুত্বপূর্ণ তথ্য আছে, তার উপর বেস করে বলেছেন। আদারওয়াইজ এটা তো বলা মানে মানহানির মামলা তো এর কাছে কিছুই নয়। যদি ওনার কাছে প্রপার ডকুমেন্ট না থাকে এবং তারপরে উনি কোনো বিধায়ককে এই কথা বলেন, তো সেই জায়গা থেকে তো মানে মানহানির মামলা তো এর কাছে কোনো বিষয় নয়, আরো অনেক বড় শাস্তি পাওনা আছে এটার। না দিদি, আমি এটা মনে করি। আমি আমাদের চ্যানেল থেকে প্রশ্ন করেছেন দীপক দাকে যে আপনি কোত্থেকে, আপনি কি ছিলেন টাকা লেনদেনের সময়? উনি বলেছেন যে ISF এর যে সমস্ত কর্মীরা পুরনো তারা ছিলেন, তারা ওনাকে বলেছেন। তো ISF এর আপনি পুরনো কর্মী ছিলেন, যদি আপনার কাছে জানতে চাই, আপনি তো ISF এ বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন মিছিলে মিটিং এ কাজ করেছেন, বা ISF এর একনিষ্ঠ কর্মী ছিলেন, কোনো কারণে আপনি দল চেঞ্জ করেছেন। সত্যি কি নওশাদ টাকা নিয়েছেন? আপনি তো পুরনো কর্মী ছিলেন। এখন প্রথম কথা হচ্ছে যে আমি যখন কাজ করতাম এরকম কোনো সিকোয়েন্সে আমি মানে সম্মুখীন হইনি, এরকম কোনো ঘটনার সম্মুখীন হইনি যেখানে আমার এই বিষয়টা মনে হয়েছে। আমি যেটা বলবো, আমি ওই দল ছেড়ে দিয়েছি বা দলের প্রতি কোনো অভিযোগ আছে বলে আমি দলের এগেনস্টে গিয়ে কিছু বলবো কাউকে খুশি করার জন্য, সেটা একেবারেই নয়। আমি যখন দল ছেড়েছিলাম তার একটা পারফেক্ট কারণ ছিল, এবং আমার যে কারণটা ছিল সেটা দলের ভালোর জন্য ছিল। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেটা সময় না দেওয়ার জন্য হয়তো সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু এর সাথে আমি কিন্তু প্রথম যখন দল ছাড়লাম, দীপকদার কাছে, দীপকদা আমার ইন্টারভিউ নিতে এসেছিলেন আমার বাড়িতে। উনিও খুব ভালো লোক, কিন্তু আমি রেসপেক্ট করি। কিন্তু একটা কথা হচ্ছে কি, যে আমাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল, আমি যেটুকু আমার অভিযোগ ছিল সেটা বলেছিলাম, এবং আমার পার্টিকুলারলি দলের মানে যিনি সভাপতি নওশাদ ভাইয়ের প্রতি কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না। আমি পার্টিকুলারলি যেটুকু হয়েছিল সেইটুকু আমি বলেছিলাম, এইটুকুই অভিযোগ ছিল। আর এতদিন দলে কাজ করার সময় আমার একবারও এই যে কথাটা উঠেছে, আমার সেরকম কিছু ইনফরমেশন আমি কারোর কাছ থেকে শুনিনি, এবং আমারও কোনোদিন সেরকম কিছু মনে হয়নি। যেহেতু দীপক ব্যাপারে তিনি বলছেন যে ISF টা যারা করতো পুরনো কর্মী, তার মধ্যে একজন আপনি, এই জন্য আপনাকে প্রশ্নটা করা, যেহেতু আপনি ISF করেছেন।
তাহলে আপনাদের বুঝতে সঙ্গে পেরেছি। অনেক আইএসএফ না, আমি ওনাকে কোনোদিনই এরকম কোনো কথা বলিনি, কারণ আমার কোনোদিন এরকম কিছু আমার কাছে ইনফরমেশনও আসেনি এবং আমার ব্যক্তিগতভাবেও কোনোদিন কিছু মনে হয়নি। তো দীপকদার ইন্টারভিউ নেওয়াতে, যখন দীপকদার ইন্টারভিউ আমরা নিলাম, আমরা বলছি ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা সাহেব তিনি বলছেন যে এখনই তিনি দোষ এড়িয়ে চলেন। তিনি বলছেন যে আমি জানি না, দীপক ব্যাপারী বলেছে তাই আমি বলেছি। একটা বিধায়কের মুখে এমন কথা, কি বলবেন? এটা কি আশ্চর্য বিষয় না? দীপক ব্যাপারী তো একজন, উনি সাংবাদিক, তো উনি বললেন তার কথার উপর ভিত্তি করে উনি বলেছেন। মানে এরকম কি হয় আদৌ? এটা অন্য কেউ যদি বলতো, আজকে উনি শাসক দলের বিধায়ক, উনি বলছেন, ওনার মতো একজন অভিজ্ঞ মানুষ, যথেষ্ট বড় উনি বয়সে, আমার থেকে অনেক অভিজ্ঞতা ওনার, অনেক বছরের, তো উনি এই কথা বলছেন, কিরকম হাস্যকর লাগছে না? তো আমরা দীপক ব্যাপারীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটুকু বললে আপনিও শুনেছেন, নিশ্চয়ই অনেকে শুনেছেন। আমি বলছি দীপক দার ইন্টারভিউ নেওয়ার পর থেকে আমাদেরকে বারবার দীপক যে যারা ভক্ত রয়েছে, দীপকের ভক্ত যারা রয়েছেন, আমাদেরকে ফোন করে গালাগালি দেওয়া হচ্ছে। কি বলবেন দিদি? দেখুন, এই গালাগালি কনসেপ্টটা, কাউকে কোনো কিছু বলার সাথে সাথে এই যে গালাগালি কনসেপ্টটা, এটা আগেও আমাদের সাথেও হয়েছে এরকম কোনো ঠিক বিষয় বলার পরে। তো আমি একটাই জিনিস বলবো, যদি ওনার কাছে প্রমাণ থাকে, নিশ্চয়ই এত বড় কথা উনি বলেছেন, ওনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে, এবং উনি যথেষ্ট দায়িত্ববান একজন সাংবাদিক, উনি তো বলছেন, তো প্রমাণ অবশ্যই ওনার কাছে আছে, তো সেটা উনি দিয়ে দিলেই তো মিটে যায়। উনি তো বলছেন যে যারা আইএসএফটা করছে তারা আমাকে বলেছেন। শোনা কথা কোনো, ওটা কোনো, দেখুন ওটা কোনো যুক্তি নয় তো, ওটা তো কোনো যুক্তি নয় যে কেউ ওনাকে বলেছে। ধরে নিন, আমি মেনে নিলাম যারা এসে আগে করতো, এখন দলে নেই, তারা ওনাকে বলেছে, আমি মেনে নিলাম, তো সেটার উপর বেস করে তো উনি বলেননি, উনি তো বলছেন আমার কাছে ভালো প্রমাণ আছে। এবং আজকে তো একটা দেখলাম সামথিং কোনো একটা হোটেলের ছবিও যে এইখানে। আচ্ছা, আমি একটা জিনিস আমার মানে আমি ভাবলাম, এটা আমার ব্যক্তিগত চিন্তা, যে শেরে পাঞ্জাব এমন একটা হোটেল, আমরা কলকাতা থেকে যখনই দীঘা যাই, কোলাঘাট যাই, ওর ওপর দিয়ে যেতে হয়, সবাই ওখানে নামে ইয়ে করে বসে। তো আমি একটা কথা বলি, ওটা খুব কমন এরিয়া, শেরে পাঞ্জাবটা খুবই কমন এরিয়া। সো এরকম একটা জায়গাতে একটা এত ইম্পর্টেন্ট ডিল যদি হয়, সেটা এরকম একটা জায়গায় হওয়া কি স্বাভাবিক? এটা আমার বারবার মনে হয়েছে। উনি বলছেন, কিন্তু আমি তো দেখলাম চ্যানেলে, উনি বলছেন যে শেরে পাঞ্জাবে হয়েছে, মানে কিছু ইয়ে করে করা। তো এটা কি পসিবল যে ওরকম একটা ভাইটাল কাজ, আমি বলছি না কাজটা হয়েছে, কিন্তু ওনার কথা অনুযায়ী তো এরকম একটা জায়গায় কি হওয়া পসিবল? একটু আশ্চর্য লাগছে না? আপনার নিজেরাই ভাবুন না। একদম, উনি যে কথাটা বলছেন যে শুধু নওশাদ সিদ্দিকী টাকা নেয়নি, ভয়ঙ্কর একটা মন্তব্য, কিন্তু আপনি দেখেছেন কিনা শুনেছেন কি আমি জানি না, ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে রয়েছে। উনি মন্তব্য করেছেন যে শুধু নওশাদ সিদ্দিকী টাকা নেয়নি, বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকীর দল হওয়ার আগে, তৈরি হওয়ার আগে, 21 সালের আগে, মুসলিম অনেক লিডার রয়েছেন, মুসলিম অনেক সংগঠন রয়েছেন, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নাকি নিয়েছেন। উনি তার তথ্য প্রমাণ ওনার কাছে রয়েছে, 1 নম্বর। তো 2 নম্বর, তিনি বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে, আমি জনমতে প্রকাশ করব সময় হলে। দেখুন, নওশাদ সিদ্দিকী বা আরো যারা মুসলিম নেতাদের কথা বলা হচ্ছে, তারা কেউ তো ভগবান নয়, তো তারা, আমি ধরে নিলাম তারা ভুল করেছে, কথার কথা ধরে নিলাম, তো তার মানে যদি উনি বলে থাকেন এগুলো, তো সেটা তো ওনার কাছে প্রপার প্রমাণ রয়েছে। আমার কথা একটাই, যে সময় থাকতে উনি প্রমাণটা তাহলে সবার সামনে নিয়ে এসে দিক না, তাহলে তো সবার ভালো হয়, সর্বোপরি মানুষ, সাধারণ মানুষের ভালো হয়, একটা জাতির ভালো হয়। উনি সামনে নিয়ে আসুন প্রমাণটা, অসুবিধা কি আছে? দীপক দা তিনি বলছেন যে এর আগে আমি বিজেপিকে নাকানি চুপানি খেয়ে গেছি বাংলাতে, আর নওশাদ তো সামান্য আমার হাঁটুর মানে বয়সী নয়। বিজেপি কি নাকানি চুপানি খাই গেছেন দীপক ব্যাপারী? আমি এখনো অব্দি যেটুকু মানে সোশ্যাল মিডিয়ায় দেখি বা যেটুকু জানি, আমি কিছুই জানি না, আমার সেরকম কোনো যোগ্যতা নেই, তো যেটুকু জানি, যেটুকু দেখেছি, আমার তো একবার এটা মনে হচ্ছে না, আমার কোনো জায়গা থেকে ঠিক এই কথাটার সাথে আমার কোনো মানে ইয়ে নেই, আমার মনে হচ্ছে না। দিদি, সর্বশেষ প্রশ্ন আপনাকে আমরা করব, একটা অন্য প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি আমরা। বলুন। তো
2021-এ আপনি আইএসএফে তখন ছিলেন অনেক বিধানসভা নির্বাচনের সময়, এখন 2026-এ সামনে বিধানসভা নির্বাচন, যে MIM মিম নামে যেটা পরিচিত, শর্টকাটে মিম। তো আপনারা পশ্চিমবাংলা আপনাদের একটা জোয়ার রয়েছে, বিশেষ করে জয়নগর রয়েছেন, বিশেষ করে মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আপনাদের একটা ভালো জায়গা রয়েছে, সংখ্যালঘু ভোট বিশেষ করে মিমের দিকে আসছে। তো আপনারা কি কারোর সঙ্গে জোট করবেন বিধানসভা নির্বাচনে, একা আপনারা প্রার্থী দেবেন? দেখুন, কয়েকদিন আগে আমাদের যারা রাজ্যের প্রতিনিধি আছেন, আমাদের সভাপতি উনি আশা সাহেবের সাথে দেখা করেছিলেন গিয়ে, তো আমাদের কথাও হয়েছে এবং খুব ভালোভাবে আমরা প্রার্থী দেবো সেটাও আশা সাহেবের সাথে পরিষ্কারভাবে আলোচনা হয়েছে। তো ওনার কথা অনুযায়ী আমরা প্রার্থী দেবো। তবে এই যে জোটের ব্যাপারটা বলছেন, আমাদের আদর্শগত তো কিছু ব্যাপার আছে, তো সেখান থেকে এই মুহূর্তে কার কোনো জোট হবে বলে আমাদের কাছে ইনফরমেশন নেই, মানে সেরকম কোনো সিদ্ধান্ত এখন অব্দি একেবারেই হয়নি। কিছু কথা সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে আইএসএফ এর সঙ্গে আপনারা একটা সিট সমঝোতায় আসছেন, এই জন্য আইএসএফ বাম কংগ্রেসের সঙ্গে জোট না করে এখনই বসে রয়েছে, আপনাদের সঙ্গে কোনো সিট সমঝোতার কথা হচ্ছে? আমাদের সভাপতি তো সেরকম কিছু বলেননি, ওনার ইন্টারভিউ তো দেখেছেন নিশ্চয়ই আপনারা, এরকম কোনো কথা তো উনি একেবারেই বলেননি এবং আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই। যদি আপনারা যদি সিট দেন, এককভাবে হোক আর জোটে আপনারা সিট দেন, আপনি তো একটা ভালো জায়গায় রয়েছেন, আপনি কোন বিধানসভা থেকে লড়াই করবেন চিন্তা ভাবনা করেছেন? দেখুন, এককভাবে সিট দিই আর যৌথভাবে আমরা সিট দিই বা যাই করি, আমরা চেষ্টা করছি এখন দলটাকে ঠিক মতো মানুষের সামনে আনার জন্য, আমাদের যে আদর্শ সেটাকে মানুষের সামনে আনার জন্য। আমরা কোথায় দাঁড়াবো সেরকম ভাবে এখনো মানে সেই ডিসিশন কিছু হয়নি, তবে অবশ্যই আমরা এখনো আমি সেরকম ভাবে এখনো আমরা কিছু ঠিক করিনি। আমি আমি মেদিনীপুরের অবজারভার, দুটো মেদিনীপুর দেখি, আমি দক্ষিণ চব্বিশ পরগনাও দেখি, কিন্তু পুরো রাজ্যই দেখি, কিন্তু আমি দুটো মেদিনীপুরের অবজারভার, তো সেরকমই কিছু হবে এরকমই আশা আছে। বাকি অবশ্যই দল যে এবারে ইলেকশন লড়বে এবং সিট দেবে সেই ব্যবস্থা মোটামুটি অনেক দূর এগিয়েছে, সেটা একদম কনফার্ম আমরা বলতে পারি। শেষ প্রশ্ন, দীপক ব্যাপারীকে নিয়ে ছোট্ট একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, দীপক ব্যাপারীকে কি সাজেশন দেবেন আপনি, কি সাজেশন দেবেন? দেখুন, আমি একটাই কথা বলবো, ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি, যদি ওনার কাছে প্রপার ডকুমেন্টস থাকে তাহলে উনি কথা বলুক, তা নইলে এইরকম ধরনের কথা যেখানে একটা মানুষের, আমি বিধায়ককে বিধায়ক না ভেবে একজন মানুষই ভাবলাম, মানুষই বলছি অবশ্যই, তো সেই জায়গা থেকে বলি যে একটা মানুষের উপরে কোনোভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া এভাবে যায় না। ওনার কাছে যদি প্রপার ডকুমেন্ট থাকে উনি সামনে নিয়ে আসুক, তাহলে তো সেটা সবার পক্ষে ভালো হয়, সাধারণ মানুষও তো এই মানুষগুলোকে চিনতে পারবে। আমরা তো দীপক ব্যাপারীকে সেটাই বলেছিলাম যে আপনি জনমতে নিয়ে আসুন, জনসতে নিয়ে আসুন। তাই আমি ওর কাছে শুনেছি, তার কাছে শুনেছি, যারা আগে বেরিয়ে গেছে দল থেকে তারা বলেছে এইসব কথাগুলো যুক্তিহীন, এইসব কথা কিন্তু চলবে না, কারণ এত বড় ভাইটাল একটা বিষয় কারোর নামে বলে দিলাম, তারপর এর কাছে শুনেছি, ওর কাছে শুনেছি, আমি তো জানি না দীপক বলেছে, এইগুলো চলে না, এগুলো কোনোভাবেই চলে না। এটা আমি প্রশ্ন করছি আপনাকে, দীপক ব্যাপারী কি আইএসএফ করতো? আপনারা তো আইএসএফ দলটা করেছেন। আমি যতদিন আইএসএফ এ ছিলাম বা সেদিন থেকে শুরু করে 2021 থেকে শুরু করে আজকে অব্দি কোন জায়গা থেকে আমার মনে হয়নি দীপক ব্যাপারী আইএসএফ করতো। হ্যাঁ, এটা তো হতেই পারে, দেখুন উনি একজন ইউটিউবার, উনি একজন সাংবাদিক, তো সেই জায়গা থেকে উনি তো সবার ইন্টারভিউ নিতেই পারেন দল সম্পর্কে, এগুলো তো হতেই পারে। আপনি সাংবাদিক হলেও আপনি তো সব দলের সবার সাথেই কথা বলেন, সবার ইন্টারভিউ নেবেন, তো সেইটা আলাদা বিষয়, কিন্তু দল করতো দীপক ব্যাপারী বা আইএসএফ করতো সেটা আমি আজ অব্দি দেখিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।